জাত গেল বলে এ কি আজব কারখানা। জাত গেল বলে। আমি বিশ্বাস করি সঙ্গীত সব থেকে বায়বীয় একটি শিল্প মাধ্যম, মানে যাকে আমরা ইংরেজিতে যদি বলি, আমি ইংরেজিতে বলবো সব থেকে অ্যাবস্ট্র্যাক্ট আর্ট ফর্ম, বিকজ সঙ্গীতকে ধরা যায় না, সঙ্গীত হাওয়ায় ভেসে থাকে। তো সঙ্গীত নিয়ে যাদের কাজ, যে কোনো ধারার সঙ্গীত নিয়ে যাদের কাজ, তারা কিন্তু আর পাঁচটা মানুষের থেকে একটু আলাদা হন। তাদের জীবনে যখন খুব জীবন পরিবর্তনকারী কোনো ঘটনা ঘটে, আমি বিশ্বাস করি যে সঙ্গীত শিল্পীরা সব থেকে ভালনারেবল হন, সব থেকে নরম মনের হন। কাজে তাদের ওপর দিয়ে একটা ছোট ঝড়ও কিন্তু তাদেরকে অনেক বড় একটা পরিবর্তন তাদের জীবনে বা তাদের মানসিকতায় নিয়ে আসতে পারে। সেরকম একটি জিনিস আছে এই ছবিতে। সেই জায়গাটা ধরতে গিয়ে আমার মতো একটি খুব র্যাশনাল মানুষের, আর কি আমার মতো একটা খুব মানে যুক্তিবুদ্ধি দিয়ে বিচার করা একজন মানুষের, সেইটা একটা চ্যালেঞ্জ হয়েছিল। যে চ্যালেঞ্জটা আমি একজন অভিনেতা হিসেবে এনজয় করেছি, তার কারণ এই চ্যালেঞ্জগুলোর জন্যেই তো আমরা এই কাজটা করি। যে রিমোট প্রান্তে গিয়ে শ্যুট করেছি, যেখানে যেখানে মাঠে ঘাটে কাদায় জলে বৃষ্টিতে। এবং একটা কথা মাথায় রাখতে হবে যে এই ছবির একটা বিরাট শতাংশ আমার সহ অভিনেতারা, ইনফ্যাক্ট বিরাট না, মানে অধিকাংশ আমার সহ অভিনেতারা এই ছবির, তারা কিন্তু কেউ অভিনেতা নন, তারা অধিকাংশ সবাই সঙ্গীত শিল্পী, এবং তারা প্রান্তিক সঙ্গীত শিল্পী। তারা কেউ কেন্দুয়ার অভ্যন্তরে একেবারে ভিতরে, কেউ হয়তো ঘাটু গান করেন, কেউ জারি গান। হ্যাঁ, তো এবারে তাদের সঙ্গে কথোপকথন, তাদের সঙ্গে দৃশ্যায়ন, তাদের সঙ্গে অভিনয়, এটা করতে গিয়ে আমার যে সব থেকে যেটা আমার পাওনা হয়েছে, সেটা হচ্ছে যে আমরা যারা অভিনেতা, আমরা যারা সিনেমা করি, আমরা বিশ্বাস করতে আরম্ভ করি যে আমাদের জানা সত্যটাই একমাত্র সত্য। কিন্তু তা আসলে নয়। সাধারণ মানুষ, যারা এই প্রান্তিক শিল্পীগুলি, তাদের সঙ্গে কথোপকথন, তাদের সঙ্গে সময় কাটানো, এটা করতে গিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটা, তাদের জীবনযাপনটা ভীষণভাবে নতুন একটা দিক খুলে দিয়েছে আমার কাছে, বলা যেতে পারে। তো সেই জন্য বলবো যে এটা খুব বিশেষ একটি অভিজ্ঞতা এই ছবিটি শ্যুট করা আমার জন্য। বাংলাদেশ বিশেষ করে গত 5-6 বছর ধরে যে ধরনের ছবি নির্মাণ করছে, সেটা আয়নাবাজি হোক, সেটা হাওয়াই হোক, সেটা সুড়ঙ্গই হোক, সেটা তুফান হোক, বা আমি এরকম আরও মাঝখানে অনেক ছবি ছেড়ে যাচ্ছি যেগুলোর আমি হয়তো অ্যালেন স্বপন হোক, আমি এরকম আরও অনেক নাম বলতে পারি। আমি নিয়মিত দেখি বাংলাদেশের ছবি, সেই কারণেই বলছি। তাদের মৌলিক ভাবনার জায়গা থেকে সেই ছবির প্রবলভাবে তারিফ করতে হয়, মৌলিকত্বের জায়গা থেকে। এবং আরেকটা জিনিস বলবো, বাংলাদেশের দর্শকের একটা বড় ভূমিকা বাংলাদেশের দর্শক পালন করছেন গত 2-3 বছর। আমি বলবো যে তারা যেভাবে নতুন সময়ের বাংলাদেশে তৈরি হওয়া বাংলা বাণিজ্যিক ছবিকে যেভাবে মানে সমর্থন করছে, এটা কল্পনাই করা যায় না যে হাওয়া যে পরিমাণ সাফল্য পেয়েছে, সুড়ঙ্গ যে পরিমাণ সাফল্য পেয়েছে, এই মুহূর্তে তুফান যে পরিমাণ সাফল্য পাচ্ছে, সেইটা কিন্তু আমি বলবো যে সেই সমর্থনটা বাংলাদেশের দর্শক ভীষণভাবে বাংলাদেশের বাণিজ্যিক ছবিকে দিচ্ছেন। এবং সেটার জন্য তাদের মানে বাংলাদেশের নির্মাতাদের তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। এবং আমার তরফ থেকে বাংলাদেশের দর্শককে অভিনন্দন। যাদের ভক্ত, তাদের মধ্যে আমি বলতে পারি আমি মোশাররফ করিমের কাজের ভক্ত, আমি চঞ্চল চৌধুরীর কাজের ভক্ত। আমার সমবয়সী মোটামুটি যারা, তাদের মধ্যে আমি দেখেছি যে আমার নিশোর কাজ ভালো লেগেছে, অপূর্বর কাজ ভালো লাগে, জয়ার সঙ্গে একটা আমাদের ভীষণই ভালো সুসম্পর্ক আছে। জয়া দুদিকেই এত যে পরিমাণে কাজ করেন, সেই কারণে একটি খুবই অল্প বয়সী একটি মেয়ে, তার একটি কাজ আমি দেখলাম, তাসনিয়া ফারিন। ইয়েস, ওর কাজ আমার ইনফ্যাক্ট একটি পুরস্কার অনুষ্ঠানে ওটা পুরস্কারও পেল। সেই অনুষ্ঠানটাতে আমি দায়িত্বে ছিলাম, অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলাম। তো ফারিনের খুব অল্প বয়সও কিন্তু ফারিন ভীষণই শক্তিশালী একজন অভিনেত্রী বলে মনে হয়। আমার মনে হয় যে এটা বাংলাদেশি মিডিয়া প্লিজ এটা ভুলভাবে লিখবেন না, এটা আমি আপনাদের সকল কাছে আমার মানে করজোড়ে অনুরোধ। এটা হচ্ছে, আমার মনে হয় যে পরিমণি ইজ আ পাওয়ার হাউস অফ ট্যালেন্ট। আমার মনে হয় ওনাকে যদি আরেকটু ভালো করে ব্যবহার করা যায়, শি উইল বি ফ্যান্টাস্টিক, আই থিঙ্ক।
মানে আমি যেটুকু ওনার কাজ দেখেছি আমার মনে হচ্ছে শি ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। অ্যান্ড মানে আমি মুখে থাকবো ওনাকে মানে আরও মানে ওনার কাছ থেকে আরও ডিমান্ড করা হয় এমন কোনো ভূমিকায় ওনাকে দেখবার জন্য। এটা একটা ফেজ, যে ফেজটা চলছে এই মুহূর্তে, সেই ফেজটা পরিবর্তন হওয়ার সময়টাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে এসেছে, এবং সেই ফেজটা নিয়ে সচেতন থাকতে হবে আমাদের নির্মাতাদেরই ইনফ্যাক্ট আর কি। তো একটা সময় যে একটা সোনার একটা ফেজ আমরা কাটাচ্ছিলাম 2007-08 থেকে শুরু করে 2014-15 অবধি, সেই ফেজটা নিঃসন্দেহে একটা বাধাপ্রাপ্ত হয়েছে গত 4-5 বছরে পশ্চিমবাংলায়। এবং এই সময়টাই কিন্তু সঠিক সময় নিজেদের পুনরাবিষ্কার করার বা রিইনভেন্ট করার, যাকে আমরা ইংরেজিতে বলতে পারি। তো সেইটা করার চেষ্টা চরিত্র এই মুহূর্তে আমরা করছি। বাংলাদেশে এলে পরে বা ঢাকায় এলে পরে আমার আলাদা করে সফর করছি বলে মনে হয় না, তার কারণ সৌভাগ্যক্রমে আমি যে ছবিগুলোও করেছি বাংলাদেশে, সেই ছবিগুলি কিন্তু শুধু ঢাকা কেন্দ্রিক বা ঢাকাতে স্টুডিওতে গিয়ে শ্যুট করলাম, সেটের মধ্যে চলে গেলাম, ওরকম হয়নি। সেই ছবিগুলি ভুবন মাঝিতেও বলি, ভয়ঙ্কর সুন্দরে বলি, আজব কারখানায় বলি, আমি কিন্তু আমার সুযোগ ঘটেছে এক্সটেন্সিভলি গ্রামীণ বাংলাদেশের থেকে সেই বাংলাদেশকে চেনার, তার সঙ্গে একাত্ম হওয়ার। আমি আজকে যে শহরে মূলত থাকি, আমি 2-3টে শহর মিলিয়ে থাকি, বাট মূলত আমি যে শহরের লোক, সেই শহরটি ভারত নামক একটি স্বাধীন রাষ্ট্রের একটি অঙ্গরাজ্যের রাজধানী, তার নাম কলকাতা, কিন্তু একটি অঙ্গরাজ্য। আর আমি যেখানে এখানে বসে আছি, সেই জায়গাটি একটি স্বাধীন রাষ্ট্রের রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকা। এটা ভীষণভাবে আজকের একটা সত্যি, যেটাকে আমরা প্রত্যেকে আমাদের উদযাপন করা উচিত। অ্যাট দ্য সেম টাইম আমি একজন ব্যক্তি হিসেবে এবং একজন সর্বোপরি বাঙালি হিসেবে আমি কিন্তু এটা কখনোই আমার ইতিহাস চেতনার থেকে আমাকে এটা জানতেই হবে একজন শিল্পী হিসেবেও, যে মাত্র 100 বছরেরও কম সময় আগে এটা একটি দেশ ছিল। তো সেই কারণে আমার আমি চেষ্টা করি বাংলাদেশকে বিদেশ হিসেবে না দেখতে, এবং আমি আশা করি বা প্রত্যাশা করি যে বাংলাদেশের মানুষ, সাংবাদিক, শিল্পীরা, সহশিল্পীরা আমাকে যেন বিদেশি হিসেবে না দেখেন। তার কারণ আমি আমার বাঙালি সত্তাটাকে, আমি আমার বাঙালি পরিচয়টাকে সর্বাগ্রে রাখি এবং সব থেকে বেশি যাপন করি এবং সেলিব্রেট করি সেই কারণে। তো সেই জন্যেই আমার বাংলাদেশ থেকে শুভেচ্ছা বা ভালোবাসা পেলে একটা আলাদা ভালো লাগা হয়, এবং সেই জন্যেই বারবার আসা, বা এটাকে ঢাকা শহরটাকে আমার তৃতীয় ঘর বা তৃতীয় বাড়ি বা বাসা বলি। প্রথমটা যদি কলকাতা হয়, দ্বিতীয়টা কর্মসূত্রে মুম্বাই, তৃতীয়টি নিঃসন্দেহে ঢাকা। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।